সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতে জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ভুল রক্ত পরীক্ষায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী, তাই স্বীকার করল রংপুর মেডিকেল কলেজ। নরসিংদীর অটোরিকশা চালক রবিউল হত্যার পেছনে অনলাইন জুয়া জড়িত 7 জন গ্রেপ্তার। মেয়াদ শেষ হওয়া ইভিএম প্রকল্প নিয়ে ইসির তোড়জোড়, ঢাকায় ওয়্যার হাউস করতে চেয়ে চিঠি। টানা বৃষ্টিতে কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল করায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী। স্বজনদের অভিযোগ, গত 21 জুন জরায়ু অপারেশনের সময় হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে প্রথমে এ পজিটিভ আসে। সেই গ্রুপের রক্ত প্রয়োগের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়, পরে আবার রক্ত পরীক্ষায় ও পজিটিভ গ্রুপ আসে। বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 সন্তানের জননী ফাতেমা গত 21 জুন জরায়ুর অপারেশনের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের 12 নম্বর ওয়ার্ডে ভর্তি হন। 22 তারিখ অপারেশনের সময় রক্তের গ্রুপ বলা হয় এ পজিটিভ। এই গ্রুপের রক্ত দেওয়ার পর ফাতেমার শরীর ক্রমান্বয়ে খারাপ হয়। পরে আইসিইউতে নেওয়া হলে আবার অপারেশনের প্রস্তুতি চলে। সে সময় রক্তের গ্রুপ আসে ও পজিটিভ। ব্লাড স্যাম্পল টেস্ট করে আসে হচ্ছে এ পজিটিভ। অপারেশনের শেষে যখন ব্লাড দরকার হয় তখন আমাদেরকে বলে ব্লাড ম্যানেজ করার জন্য। তখন হচ্ছে আমার আম্মু স্যাম্পল নেওয়া হয় আর ডোনারের ব্লাড 2টা ওখানে ম্যাচ করা হয়। তারপর আমরা আম্মুকে ব্লাড দেই। হাফ ব্যাগ ব্লাড যাওয়ার পর 3-4 ঘন্টা পর আম্মুর রিয়াকশন শুরু হয়। ইউরিন দিয়ে অনেক ব্লাড আসে, 1 ব্যাগ প্লাস ব্লাড চলে আসে। তেন ওনারা বলে আরও 3 ব্যাগ ব্লাড ম্যানেজ করতে এ পজিটিভ। তারপর আবার আম্মুর স্যাম্পল পাঠানো হয় ক্রস ম্যাচিংয়ের জন্য। তখন গিয়ে ক্রস ম্যাচিংয়ে মেলে না, তখন আবার টেস্ট করা হয় আম্মুর ব্লাড, তখন আসে হচ্ছে ও পজিটিভ। অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সমঝোতার চেষ্টা করা হয়। স্বীকার করছে তারা যে এটা তাদের ফল্ট, কিন্তু তারা আমাদেরকে এটাও বলছে যে লিগ্যাল অ্যাকশনে গেলে আমরা খুব বেশি কিছু করতে পারবো না। আমরা হয়তো হাইয়েস্ট কি করতে পারবো, টেকনোলজিস্টের ভুল, হয়তো তার চাকরিটা চলে যাবে, কিংবা হয়তো আমরা সেটাও করতে পারবো না। আমরা এখনো কোনো লিগ্যাল অ্যাকশনে যাই নাই, কিন্তু আমরা যেদিন রংপুর আইসিইউ থেকে এখানে শিফট করার চিন্তাভাবনা করছিলাম, তখন যেই ডিপার্টমেন্টের ফল্টের কারণে আম্মুর আজকে এই কন্ডিশন, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন, ওদের 2 জন টিচার এবং হসপিটালের উপপরিচালক সহ আরও কয়েকজন স্যার ছিলেন, তারা আমাদের সাথে নেগোসিয়েশনে বসছিলেন। তাদের কথা ছিল যে আমরা 7 দিনের ট্রিটমেন্ট বাবদ 1 লাখ টাকা তারা আমাদেরকে দিতে চাচ্ছিলেন, তো আমরা সেটাতে এগ্রি করি নাই। এক পর্যায়ে রোগীর শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় স্বজনরা ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। ফাতেমার বর্তমান অবস্থা সম্পর্কে সেই হাসপাতালের চিকিৎসক জানান, রোগীর 2টো কিডনি নষ্ট হতে বসেছে। এটার কারণেই কমপ্লিকেশনটা এরাইজ করে। কমপ্লিকেশন এরাইজ করার ফলে দেখা যায় যে হচ্ছে ওনার রেনাল ফেলুরের দিকে ডেভেলপ করছে। ওনার শরীর যেহেতু ফুলে যাচ্ছে এবং কিছু পিক করলে, ক্যানুলা পিক করলেও দেখা যায় যে হচ্ছে একাইমোসিস টাইপের, মানে ব্লাড জমে যাচ্ছে ওই জায়গাতে। বিষয়টি জানতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তারা বিষয়টি স্বীকারও করেন। জি, এটা আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। ওরা একটু তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবেন বিষয়টা, কোথায় সমস্যাটা হয়েছে এটা একটু আমরা দেখছি ব্যাপারটা। এই কর্মকর্তা আরও জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম প্রকল্প নিয়ে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ইভিএম সংরক্ষণে ওয়্যারহাউস নির্মাণে এরই মধ্যে চিঠি দিয়েছে ইসি। তার পরিপ্রেক্ষিতে প্রায় 77% জমি দেখেছে ঢাকা জেলা প্রশাসন। নির্বাচন কমিশন সচিব জানান, স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনার জন্য প্রযুক্তি নির্ভরতার বিকল্প নেই। গত 30 জুন শেষ হয়েছে নির্বাচন কমিশনের আলোচিত প্রকল্প ইভিএম-এর মেয়াদ। তবে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে এই প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। অব্যবহৃত 116 কোটি টাকা দিয়ে আরও 1 বছর ইভিএম প্রকল্পটি চালিয়ে নিতে পরিকল্পনা কমিশনে প্রস্তাব জমা দেওয়া হয়। প্রকল্প পরিচালকের দেয়া তথ্য অনুযায়ী 1.5 লাখ ইভিএম-এর মধ্যে প্রায় 16,000 একেবারে নষ্ট হয়ে গেছে, 45,000 পুরোপুরি ঠিক আছে। আমাদের যেরকম এখনও সেই নিজস্ব জনবলটা তৈরি হয়নি, আমাদের একটা নিজস্ব রাখার এখনও জায়গা তৈরি হয়নি। এখনও আমাদেরকে বাংলাদেশ মেশিন টুলস এবং সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা দিয়ে যাচ্ছে, সাপোর্ট করে যাচ্ছে, এগুলো রাখার বিষয়।
আজকে 6 বছর পর্যন্ত সবভাবে সর্বতভাবে যত সাপোর্ট দরকার সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছে, বাট এটা ইনহাউস কোনো সিস্টেম বিল্ড আপ হয়নি। নির্বাচন কমিশন শুধু ইভিএমের জন্য না, এটা নিজস্ব যে কার্যপ্রণালী বা কার্য যে ব্যবস্থা আছে সেটার জন্য এটা লজিস্টিক হ্যাভি একটা অর্গানাইজেশন, তো এইটার জন্য এটা নিজস্ব ওয়্যারহাউস প্রয়োজন। প্রকল্পের মেয়াদ বাড়বে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো দেয়নি সরকার, তবে এরই মধ্যে ইভিএম সংরক্ষণে নিজস্ব ওয়্যারহাউস নির্মাণের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আমরা চাচ্ছি মেট্রোর ভেতরে, ঢাকার ভেতরে, তো এটা হলে আমাদের জন্য সিকিউরিটি হবে, আপনার যোগাযোগ হবে। আমরা আশা করছি এই মিরপুর এই এলাকার মধ্যে আমরা প্রাইমারি সন্ধান পেয়েছি আর কি 75-77%। এটা হলে আমাদের চলবে আপাতত। তা আমরা চাচ্ছি শুধু ওয়্যারহাউস না, এটার সাথে অন্যান্য আমাদের যদি অফিস স্পেস আমরা পাই তাহলে আমরা এটাকে কমপ্লেক্স আকারেও করতে পারি। নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তবে কমিশন বলছে দেশের বিপুল সংখ্যক ভোটারের ভোট গ্রহণে যন্ত্রের ব্যবহারই সহজ সমাধান। সামনে তো আপনাকে স্মার্ট ইলেকশন যদি আপনি করতে চান ম্যানেজমেন্ট, তাহলে আপনাকে প্রযুক্তি নির্ভর হতেই হবে। তো প্রযুক্তি এখন আমাদের অ্যাভেলেবল যেটা আছে সেটা হলো আমাদের ইভিএম। আমরা কিভাবে এটাকে কস্ট কমাতে পারি কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, আপনার ব্রাজিল কি করছে, ইন্ডিয়াতে তো কমে কীভাবে করছে। 2018 সালে 3,825 কোটি 40 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় ইসি। কেনা হয় 1.5 লাখ ইভিএম। প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বায়নের যুগে দরজা বন্ধ করে থাকা যায় না। বুধবার দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ নেতা বলেন, পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, ব্যবসা বাণিজ্য যোগাযোগে একে অপরের উপর নির্ভরশীল। অধিবেশনের শেষ দিনে সংসদে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পাশ হয়। গত 5 জুন শুরু হওয়া এই অধিবেশন মোট কার্যদিবস ছিল 19টি। এই অধিবেশনে আগামী বাজেট সহ 7টি বিল পাশ হয়। রিপোর্ট উপস্থাপন হয় 3টি বিলের। বাজেটের ওপর 236 জন সদস্য 40 ঘন্টা 47 মিনিট আলোচনা করেন। জাতির পিতা যখন ইসাতে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে, কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না। এটাই তো কথা। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি, সেখানে সেই গ্রিড লাইন করা, আমরা সেই চুক্তিও করেছি, সেটা আমরা কার্যকর করছি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের করা আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সাজা কখনো স্থগিত হয় না। আগামীকাল বৃহস্পতিবার মামলাটির পরবর্তী তারিখ রয়েছে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত 1 জানুয়ারি ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ 3 কর্মকর্তাকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকার শ্রম আদালত। রায়ের পর আদালত 4 জনকেই 1 মাসের জামিন দেয়। পাশাপাশি ওই মাসের মধ্যেই তাদেরকে আপিল করার কথা বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে শ্রম আপিল ট্রাইব্যুনালে ডক্টর ইউনূস সহ অন্যরা আপিল করে জামিন চান। আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন মঞ্জুর করে আদালত। এছাড়া ইউনূসের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতেরও আদেশ দেয়। ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্ট। এখন মামলা মোকাবেলা করতে প্রস্তুত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। হাইকোর্টের রায়ে অর্ডারিং পোর্শনে বলে দিয়েছে এই চেয়ারম্যান লেবার অ্যাপিলেট কোর্টকে অ্যাজ ফার অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অন মেরিটে আপিলটা নিষ্পত্তি করার জন্য। এই জাজমেন্টের মধ্যে কথা হলো সাজা কখনো স্থগিত হয় না, যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছে। তবে রায়ের কপি না পাওয়ার অভিযোগ করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী। অবশ্য বৃহস্পতিবার ডক্টর ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হবেন বলেও জানান তিনি। 18 তারিখে জমা দিয়েছি, এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন, আজকে আমরা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের স্থায়ী জামিন চেয়ে পুনরায় আবেদন করা হবে বলেও জানান তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।
সংবাদের শেষ অংশে থাকছে আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে ভালো জাফরান চাষের খবর। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশজুড়ে টানা বৃষ্টিতে কয়েক জেলায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল। এতে চরম দুর্ভোগে হাজারো মানুষ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে সদর উপজেলার নদ নদী তীরবর্তী চর দ্বীপ ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি, সড়ক, আমন বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে 15,000 পরিবার। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। একবার এই রাস্তা দিয়ে গেলে আর ফিরে আসতে পারি না। এক হাঁটু পানি সকালবেলা গেছি, আবার এক হাঁটু পানির মধ্যে আবার যাবাছি। শেরপুরের নলিতাবাড়ি উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু অংশ ভেঙে এবং নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে ঢলের পানি। মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যায় চরম ভোগান্তিতে পড়েছে পানিবন্দী মানুষ। প্রায় 8,500 মানুষ উঠেছে আশ্রয় কেন্দ্রগুলোতে। প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী ভারী বৃষ্টির ফলে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে প্রবল বর্ষণে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সাজেক সড়কের বাগাইহাট বাজার পানিতে তলিয়ে থাকায় যানবাহন বন্ধ রয়েছে। এতে দ্বিতীয় দিনের মতো সাজেকে আটকা পড়েছে হাজারো পর্যটক। সারা রাত বৃষ্টিতে ভিজে আসছি, কিন্তু এখন আইসা দেখতেছি পুরো রাস্তা পানিতে তলানো। সাজেকের উদ্দেশ্যে আসছিলাম, সারাদিনই ভিজছি, বাকি শেষ পর্যায়ে আইসা আর যেতে পারতেছি না। তবে সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি। 2 দফার বন্যার পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। পেনশন ইস্যুতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। ক্লাস পরীক্ষা না হওয়ায় বিপাকে পড়েছেন দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে কাল শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বসবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেনশন ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরতি গড়িয়েছে তৃতীয় দিনে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হন কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা। তারা যে নতুন স্কিম চালু করেছে সেটার মধ্যে কিছুই নাই, একটা ভুয়া স্কিম। আমরা আগে যে সিস্টেমে ছিলাম ওই সিস্টেমে যাওয়া। আমরা মনে করি আমাদেরকে ঠকানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর এমন অচল অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। যে এখানে আমরা জ্ঞান চর্চা করব, জ্ঞানের আলোচনা করব, সেই আমাদের লাইব্রেরিটা আমরা খুলতে পারছি না। সেশন জটিলানোর জন্য হলেও ইউনিভার্সিটি খুলে দেওয়া উচিত। এখানে যদি কম্প্রোমাইজের সুযোগ থাকে সরকার করুক অথবা টিচারাই করুক, যে কোনো একজন করুক, সমাধান হোক দ্রুত। গত 3 দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমাদের সাথে সরকারের সাথে যোগাযোগ হচ্ছে, ওনারা যদি আমাদের দাবি মেনে নেন আমরা অবশ্যই, যদি কালকে আমাদের দাবি মেনে নেয় আমরা কালকে থেকেই আবার ক্লাসে ফেরত যাব। যে দাবি নিয়ে আন্দোলন করছে সে আন্দোলন চলবে। পাশাপাশি যদি আলোচনার ডাক আসে সেই ডাকে আমরা সাড়া দেব। বৃহস্পতিবার পেনশন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হবে বলেও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। শুধু একটি কথা বলবো, একই দাবিতে রাজশাহী, বরিশাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করে তারা। সড়ক অবরোধ করায় যানজটে ভোগান্তিতে পড়েন অনেকে। প্রথম
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটাসহ 56% কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসি, হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ ও আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নিলে দীর্ঘ 1.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যত চেষ্টা আছে, আমাদের যত আন্দোলন আছে, আমরা চালিয়ে যাব। 2018 সালে যে পরিপত্র জারি করেছিল সেই পরিপত্রটা যাতে আবার পুনর্বহাল আসে, এটা যেন বিবেচনা করে, সেই জন্য আজকে সব ছাত্রছাত্রী একত্রিত হয়েছে। বুধবার বেলা 3:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। যারা মেধাবী শিক্ষার্থী তারা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এটি আমাদের সাথে বলবো এক ধরনের অন্যায় হয়েছে। যতদিন পর্যন্ত দাবি দেওয়া আদায় না হবে আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ। একই দাবিতে পদযাত্রা ও সমাবেশ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় 10 মিনিট রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা রেলপথ অবরোধ করলে প্রায় 1 ঘন্টা আটকে থাকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। বিএনপি এখন পরজীবী, তারা শিক্ষক আর কোটা আন্দোলনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। তিনি আরও বলেন, যে মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব সৎ হয় ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকবে না। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। তিনি আরও বলেন, বিএনপির মনের জোর কমে গেছে, তাই বেড়েছে গলার জোর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের AKM ইকবাল আজাদ হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়াও 27 আসামির মধ্যে 7 জনকে যাবজ্জীবন ও 16 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক হালিমুল্লাহ চৌধুরীর আদালতে এই রায় ঘোষণা করা হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিদের সাজা বৃদ্ধির জন্য আবেদনের কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে এমন রায়ে ন্যায় বিচার না পেয়ে উচ্চ আদালতে আপিল করবে বলে জানান আসামির স্বজনরা। দলীয় বিরোধের জেরে 2012 সালে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি AKM ইকবাল আজাদ। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা থেকে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করা সম্ভব, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও আন্তর্জাতিক সম্প্রদায় মিলে একত্রে কাজ করলে সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব। বুধবার ঢাকায় সুনীল অর্থনীতি বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা জানান। বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার। মাছ ছাড়াও সমুদ্র সম্পদের মধ্যে রয়েছে জৈব প্রযুক্তি, জলজ প্রাণীর চাষাবাদ, লবণ উৎপাদন, সামুদ্রিক নবায়নযোগ্য শক্তির ব্যবহার, তেল, গ্যাস ও অন্যান্য সামুদ্রিক খনিজ সম্পদ। বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওশিয়ান প্রসপারিটি ক্যাটালাইজিং ব্লু ইকোনমি ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পলিউশন অ্যান্ড ওশিয়ান হেলথ শীর্ষক ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, সুনীল অর্থনীতির সম্ভাবনা বাড়াতে সমুদ্রের স্বাস্থ্য সুরক্ষায় টেকসই পথ খুঁজে বের করতে হবে। জৈব প্রযুক্তি, উপকরণ ব্যবহার ও উন্নত বর্জ্য শোধন ব্যবস্থা দূষণ মোকাবেলা করতে পারে, তবে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাকেও কাজ করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সামুদ্রিক সম্পদ উত্তোলন ও ব্যবহারের প্রক্রিয়া এগিয়ে চলেছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত মাতারবাড়ি সমুদ্র বন্দর। সমুদ্রে মাল্টি ক্লায়েন্ট সার্ভে শেষ হয়েছে। গভীর সমুদ্রে বেশ সম্ভাবনা রয়েছে খনিজ সম্পদের। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে সেপ্টেম্বরে, যা শেষ হবে। অর্থ প্রতিমন্ত্রী বলেন, দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ব্লু ফাইন্যান্স শুধু অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়, এর সাথে অনেক মন্ত্রণালয় ও বিভাগের অংশীদারিত্ব রয়েছে। সামুদ্রিক সম্পদ আহরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্লু ইকোনমি প্রজেক্ট। তিনি বলেন, সুনীল অর্থনীতির পরিপূর্ণ সম্ভাবনা উন্মোচনের জন্য গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ অপরিহার্য। About financing blue economy initiative. মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে কাল। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত 10টা পর্যন্ত। নির্বাচনে দেশটির প্রধান দুই দল কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টি ছাড়াও লড়ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি, রিফর্ম পার্টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি সহ ছোট বড় 98টি রাজনৈতিক দল। হাউস অব কমন্সের 650টি আসনের বিপরীতে মোট প্রার্থী 4515 জন। মূল লড়াই হবে বর্তমান প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক ও লেবার পার্টির স্যার কিয়ার স্টারমারের মধ্যে। সরকারের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগেই নির্বাচনে ডাক দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আর কয়েক ঘন্টার মধ্যে হারিকেন বেরিল আঘাত হানবে জ্যামাইকাতে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যমতে জ্যামাইকাতে আঘাত হানার সময় বেরিল ক্যাটাগরি 4 ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পরিস্থিতি মোকাবেলায় জ্যামাইকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় অতি বিপজ্জনক হারিকেন বেরিল। এখন পর্যন্ত সেখানে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় ঝড়ে ইউনিয়ন আইল্যান্ডের প্রায় 90% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানকার প্রায় সব বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। এবার ভিন্ন ধরনের খবর। বিশ্বের সবচেয়ে ভালো জাফরান উৎপাদনকারী দেশের স্বীকৃতি পেয়েছে আফগানিস্তান। এ নিয়ে টানা 9 বার সবচেয়ে ভালো মানের জাফরান উৎপাদন করল দেশটি। আফগানিস্তানে জাফরানকে বলা হয় লাল সোনা। দেশের 34টির মধ্যে এবার 26টি প্রদেশেই জাফরান চাষ করা হয়েছে। আর উৎপাদিত জাফরানের 90%ই এসেছে হেরাত প্রদেশ থেকে। দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ। চলতি মৌসুমে প্রায় 50 টন জাফরান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে কাবুল প্রশাসন। বর্তমানে দেশীয় বাজারে প্রতি কেজি জাফরানের দাম 1,20,000 আফগানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লাখ টাকা। গত বছর ভারত, সৌদি আরব সহ কয়েকটি দেশে $35 মিলিয়ন মূল্যের প্রায় 30 টন জাফরান রপ্তানি করে আফগানিস্তান। নতুনভাবে কৃষিখাত ঢেলে সাজাচ্ছে দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রথমেই আফিম চাষ বন্ধ করা হয়েছে। এখন জাফরানের মতো উপকারী মশলা চাষে উৎসাহী করা হচ্ছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ভুল রক্ত পরীক্ষায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী, দায় স্বীকার করল রংপুর মেডিকেল কলেজ। নরসিংদীর অটোরিকশা চালক রবিউল হত্যার পেছনে অনলাইন জুয়া, জড়িত 7 জন গ্রেপ্তার। মেয়াদ শেষ হওয়া ইভিএম প্রকল্প নিয়ে ইসির তোড়জোড়, ঢাকায় ওয়্যারহাউস করতে চেয়ে চিঠি। টানা বৃষ্টিতে কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি তোলা ডালোরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।